শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। উচ্চতর গণিতের আজকের আলোচ্য বিষয় হবে সরল রেখা চ্যাপ্টারের প্রথম দুটো লেকচার গেছে, আজকে তৃতীয় লেকচারে তোমাদের জন্য যেটা শেখাবো, দুইটি বিন্দুর সংযোগকারী সরল রেখাংশের কোনো একটি বিন্দু অন্তস্থভাবে যে অনুপাতে বিভক্ত করে সে অনুপাত নির্ণয় করা, অথবা অনুপাত দেওয়া থাকলে বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করা। আবার দুইটি বিন্দুর সংযোগকারী সরল রেখাংশকে বহিস্থভাবে কোনো বিন্দু যদি বিভক্ত করে সেই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা, অথবা কী অনুপাতে বিভক্ত করে সেই অনুপাত নির্ণয় করা, এবং এই জাতীয় কিছু সমস্যাবলী নিয়ে আজকে আলোচনা করব। আসো প্রথমেই দেখি, দুইটি বিন্দু, সাপোজ এইটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 হলে এবং বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 হলে এ বি বিন্দুদ্বয়ের সংযোগকারী সরল রেখাংশকে কোনো একটি বিন্দু, সাপোজ এইখানে সি একটা বিন্দু, সি বিন্দুটা এ বি রেখাংশকে মনে করো এই পাশে m1 আর এই পাশে m2, দ্যাট ইজ m1:m2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কী হবে সেটা বের করতে হবে। দুইটি বিন্দুর সংযোগকারী রেখাংশের মধ্যবর্তী যে কোনো স্থানে যদি বিভক্ত করে তাকে বলা হয় অন্তস্থ বিভক্ত করা। আর দুটি বিন্দুর সংযোগকারী রেখাংশকে এর বাইরে কোনো একটা, এই রেখাংশ ভর্তি করলে বাইরে কোনো একটা বিন্দুতে ওই বিন্দুটা এই রেখাংশ বহিস্থভাবে বিভক্ত করা বোঝায়। এখন এইখানে যদি আলোচনা করি, দেখো তো সি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে আমরা নির্ণয় করব। যদি m1 m2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, সেই ক্ষেত্রে সূত্র আছে সি বিন্দুর ভুজ ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এবং সি বিন্দুর কোটি ইকুয়াল টু m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আমরা কি পেলাম? সি বিন্দুর ভুজ, এ বিন্দুর ভুজ কোটি, বি বিন্দুর ভুজ কোটি, এবং অনুপাত যদি দেওয়া থাকে তাহলে অন্তস্থভাবে বিভক্তকারী বিন্দুর ভুজ কোটি নির্ণয় করার সূত্র। দ্যাট মিনস এখানে দেখো সি বিন্দুর স্থানাঙ্কটা কি দাঁড়াইছে m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2, কমা m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। যদি এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তার সংযোগকারী রেখাংশকে কোনো একটি বিন্দু অন্তস্থভাবে যে অনুপাতে বিভক্ত দেওয়া থাকে, অনুপাত যদি বিভক্ত করে তার অনুপাত যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেই বিন্দুর অন্তস্থভাবে বিভক্তকারী বিন্দুর ভুজ কোটি আমরা এই সূত্র দ্বারা নির্ণয় করতে পারব। আবার যদি
সি বিন্দুটা ভিতরে না হয়ে বাইরে কোথাও থাকে, এইখানে যদি সি বিন্দুটা থাকে তাহলে এই সি বিন্দু এ বি রেখাংশকে বহিস্থভাবে বিভক্ত করবে। এটা হচ্ছে অন্তস্থভাবে বিভক্তকারীর ক্ষেত্রে, অন্তস্থভাবে বিভক্ত করার ক্ষেত্রে। আর বহিস্থভাবে দেখো, বহিস্থভাবে বিভক্তকারী বিন্দুর ক্ষেত্রে তখন সি বিন্দুর ভুজ হবে m1 x2 মাইনাস m2 x1 বাই m1 মাইনাস m2। এবং সি বিন্দুর কোটি m1 y2 মাইনাস m2 y1 বাই m1 মাইনাস m2। এটা হচ্ছে অন্তস্থকারীর ক্ষেত্রে, এটা হচ্ছে বহিস্থকারীর ক্ষেত্রে। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা অন্তস্থ এবং বহিস্থভাবে বিভক্তকারী বিন্দুর ভুজ কোটি নির্ণয় করতে পারবো। আবার যদি এদিকে তাকায় দেখো, বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, প্রান্ত বিন্দুদের স্থানাঙ্ক দেওয়া থাকে এবং অন্তস্থকারে ভাবে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই বিন্দুর যে অনুপাতে অংশ ব্যক্ত করে সেই অনুপাত, দ্যাট ইজ m1 এবং m2, m1:m2 অনুপাতের মানও আমরা বের করতে পারবো। তখন কিন্তু আমরা x1 x2 এবং সি বিন্দুর ভুজ এই দুটো কম্পেয়ার করে আমরা m1 এবং m2-র মান নির্ণয় করতে পারবো। এখন আসো আমরা এই জাতীয় একটা সমস্যার সমাধান করি। তোমাদের বইয়ে আছে, অনেক অঙ্ক আছে। দেখো একটা অঙ্ক আছে 3, 5 এবং -2, -1, 3, 5 এবং -2, -1। মনে করো এ বিন্দুটা 3, 5 এবং বি বিন্দুটা -2, -1। এ বিন্দুটা হচ্ছে 3, 5 এবং বি বিন্দুটা -2, -1। বিন্দুদের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে, যে বিন্দুটি 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মনে করে এখানে বিন্দু আছে সি বিন্দু, সেটা হচ্ছে 2:4 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে সি বিন্দুটা আমি এখানে দিলাম। 2:4 আছে অনুপাত, দ্যাট মিন্স m1:m2, এটা হচ্ছে 2:4। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করো। তাহলে এইভাবে সি বিন্দুর ভুজ এবং কোটি নির্ণয় করতে পারবো। কিভাবে সম্ভব দেখো, সি বিন্দুটি এ বি রেখাংশকে যেহেতু 2:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, অতএব অন্তস্থ বিভক্তকারী বিন্দু সি এর ভুজ ইকুয়াল টু m1, দ্যাট ইজ 2, x2, x1 y1, x2 y2, তাহলে x2 আছে -2 প্লাস m2, দ্যাট ইজ 4, x1 3 বাই
m1 প্লাস m2। মানটা বের করি, -4 প্লাস 12 বাই 6 ইকুয়াল টু 8/6 4/3। সি বিন্দুর কোটি m1 y2 হচ্ছে -1 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2 -2 প্লাস 20/6 18/6 3। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি? অতএব অন্তঃস্থভাবে ব্যক্তকারী বিন্দু সি এর স্থানাঙ্ক 4/3, তাহলে অন্তঃস্থভাবে ব্যক্তকারী যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা এইভাবে নির্ণয় করতে পারবো যদি অনুপাতটি দেওয়া থাকে। আর এখানে যদি অনুপাতটা না দেওয়া থাকতো, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকতো, তখন তার অনুপাতটা আমরা কীভাবে নির্ণয় করতাম? তখন সি বিন্দুর আমরা স্থানাঙ্ক ব্যবহার করে m1 এবং m2 মান বের করে নেব। তোমরা পাঠে করবে, অবশ্যই পারবে, জটিল কিছু নয়। এবার যদি বহিস্থভাবে থাকে, একইভাবে বহিস্থভাবে বিভক্তকারী সূত্র ব্যবহার করে বহিস্থ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবে, অথবা যে অনুপাতে বিভক্ত করতেছে সে অনুপাতটাও তোমরা নির্ণয় করতে পারবে, তখন বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। এইভাবে তোমরা সমস্যাগুলি সমাধান করবে। এখন আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 এবং সি বিন্দুটা যদি তার মধ্যবিন্দু হয়, সি হচ্ছে কি মধ্যবিন্দু, সেই ক্ষেত্রে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? সি যদি মধ্যবিন্দু হয়, সে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্রটা কেমন দাঁড়াচ্ছে দেখো। সেখানে কিন্তু এইখান থেকে এর থেকে সি পর্যন্ত দূরত্ব এবং বির থেকে সি পর্যন্ত দূরত্ব সমান, দ্যাট ইজ m1 এবং m2 সমান। তাহলে m1 এবং m2 যদি সমান হয় তাহলে উভয় m1, এখানে আমি একটু দেখাই দিই, অল্প একটু বুঝতে পারবে। m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2, এই ছিল সূত্র। এখন m1 এবং m2 যদি সমান হয়, তাহলে সি বিন্দুর ভুজটা কি দাঁড়াচ্ছে দেখো। একটা m1 কমান নিলে x2 প্লাস x1 বাই 2m1, m1 m1 কেটে গেলে দেখা যাচ্ছে x2 প্লাস x1 বাই 2, m1 m1 কেটে গেলে। যদি মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক দাঁড়াবে x1 প্লাস x2 বাই 2, একইভাবে y এর ক্ষেত্রে হবে y1 প্লাস y2 বাই 2।
এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি দুটো বিন্দুর সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র হবে বিন্দুদ্বয়ের ভুজদ্বয়ের যোগফলের গড় মধ্যবিন্দুর ভুজ এবং বিন্দুদ্বয়ের কোটিদ্বয়ের যোগফলের গড় মধ্যবিন্দুর কোটি, দ্যাট ইজ x1 প্লাস x2/2 মধ্যবিন্দুর ভুজ এবং y1 প্লাস y2/2 মধ্যবিন্দুর কোটি। এইভাবে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করে অঙ্কগুলো করতে পারবো। আশা করি এখানে তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয়নি। বাসায় বইয়ের থেকে এই নিয়মের এই সূত্র ব্যবহার করে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, অবশ্যই পারবে, সমস্যা হবে না আশা করি। এবার আসো তোমাদের বিভিন্ন রাইটারের বইতেই পাবে অঙ্কটা। একটা অঙ্ক আরেকটা অঙ্ক আলোচনা করি। এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে -2,4 এবং 4,-5। এ বি রেখাংশকে সি পর্যন্ত এরূপে বর্ধিত করা হলো যেন এ বি সমান 3BC হয়। সাপোজ -2,4 এবং 4,-5। এ এবং বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে -2,4 এবং 4,-5। এ বি রেখাংশকে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এ বি সমান 3BC হয়। এ বিটা বিসির 3 গুণ হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করো। এখন এ বি যখন সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে যে এ বি সমান 3BC আমাদের শর্ত, তাহলে এখানে আমাদের M1 এবং M2 সেই অনুপাতটাকে বের করে নিই। দ্যাট ইজ আমাদের অনুপাতটা হবে বের করতে হবে AC/BC। এই অনুপাতটা আমাদের বের করে নিতে হবে। AB সমান 3BC, তাহলে আমরা যদি AC বের করতে যাই, AC ইকুয়াল টু চিত্র অনুসারে দেখো AC ইকুয়াল টু AB যোগ BC বা AC ইকুয়াল টু AB সমান 3BC যোগ BC বা AC ইকুয়াল টু 4BC। অতএব AC বাই BC ইকুয়াল টু 4। অতএব AC অনুপাত BC ইকুয়াল টু 4:1। তাহলে AC অনুপাত BC কি পাইলাম? 4:1। তাহলে সি বিন্দুটা এ বি রেখাংশকে 4:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে। এখন আমরা সি বিন্দুর ভুজ এবং কোটি নির্ণয় করব। তোমাদের নিশ্চয় মনে আছে বহিস্থভাবে বিভক্ত করার ক্ষেত্রে সূত্র হচ্ছে M1x2 মাইনাস M2x1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2 এবং M1y2 মাইনাস M2y1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2। তাহলে এই ক্ষেত্রে আমরা বহিস্থভাবে বিভক্তকারী বিন্দু সি এর
ভুজ ইকুয়াল টু M1 4, তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এইটাই হচ্ছে আমাদের সেই M1 is to M2। তাহলে বহিস্থভাবে বিভক্তকারী বিন্দু সি এর ভুজ হচ্ছে M1 x2 4 মাইনাস M2 x1 বাই M1 মাইনাস M2 16 প্লাস 2 বাই 3 18 বাই 3 ইকুয়াল টু 6। বহিস্থভাবে বিভক্তকারী বিন্দু সি এর কোটি ইকুয়াল টু M1 y2 কত -5 মাইনাস M2 y1 বাই M1 মাইনাস M2 মাইনাস 20 মাইনাস 4 বাই 3 মাইনাস 24 বাই 3 ইকুয়াল টু -8। অতএব বহিস্থভাবে বিভক্তকারী বিন্দু সি এর স্থানাঙ্ক কত পাইছি? 6, -8। তাহলে এইভাবে আমরা অন্তস্থ এবং বহিস্থভাবে বিভক্তকারী বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। এটা নিশ্চয় তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। এই সূত্র ব্যবহার করে এই পদ্ধতিতে তোমাদের বইয়ের যতগুলো সমস্যা আছে সমস্যাগুলি তোমরা বাসায় সমাধান করার চেষ্টা করবে, আশা করি অবশ্যই পারবে, সমস্যা হবে না। এবার কোনো সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3, -4 এবং -6, 5 এর তৃতীয় শীর্ষবিন্দুর -2, -1 হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমি একটা সামান্তরিক আঁকি, এটা তোমাদের খাতায় তুলে নাও, বাসায় তোমরা সলভ করবে, আমি আলোচনা করে সহজ করে দিচ্ছি, আশা করি তোমরা পারবে। কোনো সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কোনো সামান্তরিক একটি কর্ণের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক 3, -4। সাপোজ এ বিন্দুটা 3, -4 এবং অন্য প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -6, 5 -6, 5 এর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -2, -1 হলে তার চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, এটা বের করতে হবে। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই জায়গায় যে ছেদ করলো, সমদ্বিখণ্ডন করলো, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো কিভাবে? এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যবিন্দু হবে এইটা। সাপোজ এই বিন্দুটা ও বিন্দু, তাহলে ও বিন্দুর ভুজ কোণে আমরা নির্ণয় করতে পারবো কিভাবে? 3 -6 এই দুটো যোগ করে 2 ভাগ করলে সি বিন্দুর ভুজ পাবো
দেখো তো 3 প্লাস অফ -6 দ্যাট ইজ -6/2 -3/2 এবং ও বিন্দুর কোটি -4 প্লাস 5/2 ইকুয়াল টু হাফ। এইটা কি পাইলাম? -3/2 হাফ। আবার যদি আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক মনে করি এই বিন্দুর স্থানাঙ্ক x, y, তাহলে বিডি এই দুটো বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? সেই ক্ষেত্রে x - 2/2 এইটা হবে ডি বিন্দুর ভুজ, আর y -1/2 এইটা হবে এই বিন্দুর কোটি। আবার এই বিন্দুর কোটি পাইছি আমরা, ভুজ পাইছি -3/2 এবং কোটি পাইছি হাফ। তাহলে প্রশ্ন মতে এখান থেকে বা শর্তানুসারে x - 2/2 ইকুয়াল টু -3/2, অতএব x - 2 ইকুয়াল টু -3, অতএব x ইকুয়াল টু -1 এবং y -1/2 ইকুয়াল টু হাফ, অতএব y ইকুয়াল টু y -1 ইকুয়াল টু 1, অতএব y ইকুয়াল টু 2। তাহলে এই x এর মান পাইছি আমি কত? -1, আর y এর মান পাচ্ছি 2। এই হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। এটা তোমরা সুন্দর করে খাতায় বসে করবে, এটাই তোমাদের বাড়ির কাজ থাকলো, ক্লিয়ারভাবে করবে এবং এই জাতীয় সমস্যাগুলির সমাধান তোমরা বাসায় করবে। আশা করি তোমরা পারবে। যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আলোচনার ভিতর দিয়ে সেটা তোমরা আরও ক্লিয়ার করে নেবে, বুঝে নেবে। আশা করি আজকের ক্লাস তোমাদের যেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো বুঝতে পেরেছো। এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, নিয়মিত বাসায় বইয়ের সঙ্গে পড়ার টেবিলে সময় কাটাবে, বাইরে ঘোরাফেরা করবে না এবং করোনাকালীন সময়ে তোমরা সরকার নির্দেশিত সুস্বাস্থ্যের জন্য যা কিছু নির্দেশনা আছে সেগুলো মেনে চলবে। নিয়মিত বাইরে গেলে হাত ধোবে, মুখ ধোবে, মুখে মাস্ক ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। বাইরে অযথা ঘোরাফেরা করবে না। বাসার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তোমরা আহ্বান জানাবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।